আসসালামু আলাইকুম শাকিব তাহলে সব অনেক ভালো আছেন। মিড বাজেট সেগমেন্টে টেকনো বরাবরই কিছু কিলার স্পেক্স দিয়ে ফোন নিয়ে এসেছে। এর মধ্যে তাদের মার্কেটে আসা নতুন ফোন Camon 20 Pro এই মোবাইলটি, যাতে রয়েছিল মিডিয়াটেক হিলো G99 প্রসেসরের পাশাপাশি AI নয়েজ ডিটেকশন, অর্থাৎ ভিড়ের মধ্যে আপনি এবং আপনার অপর প্রান্তের মানুষ ক্লিয়ার কথা শুনতে পারবে এমন টেকনোলজি সহ 64 মেগাপিক্সেলের 8GB ক্যামেরা প্লাস 8GB 256GB স্টোরেজ। এবং এই ফোনটাও কিন্তু আমাদের হাতে বেশ কিছুদিন আগে এসেছে এবং অনেকদিন ইউজ করার পর আজকে নিয়ে এসেছে যে ফোনটা কি আসলে কেনা উচিত হবে, অর্থাৎ ফোনটার ভালো দিক খারাপ দিক সহ ইন ডিটেলসে আজকের ভিডিওতে কথা বলবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, হার্ড প্লাস্টিক ব্যাক কভার, ইয়ারফোন, টাইপ সি USB চার্জিং কেবল, 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং টেকনো Camon 20 Pro মোবাইলটি। বিশাল দুটি ক্যামেরা কাট আউট থাকা এই মোবাইলটির রিয়ার প্যানেলটি দেখতে কিন্তু একদম ইউনিক, অনেকটা টেকনো পোভা 4 এর মতো, বেশ স্টাইলিশ। সেই সাথে মোবাইলে থাকা ব্যাক কভারটাও বেশ স্ট্রং এবং ইউনিক। এছাড়াও এই মোবাইলটিতে রয়েছিল IP53 সার্টিফিকেশন, অর্থাৎ টুকটাক ধুলাবালি অথবা পানির ছিটাফোটা লাগলেও এই ফোনটার কোনো প্রবলেম হবে না। তবে বেশি পানিতে ভিজিয়ে আবার দেখার চেষ্টা করবেন না। সেই সাথে মোবাইলটিতে রয়েছে 6.67 ইঞ্চির ডিসপ্লে। ওভারঅল মোবাইলটির থিকনেস হলো 8.2 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রাম। মোবাইলটি বেশ বড় বাট স্কোয়ার শেপ এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে ওভারঅল কমফোর্টেবলভাবেই ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটি কালার ব্র্যান্ডের নাম হলো Pad1 ব্ল্যাক। এই মোবাইলটির কিন্তু আরও একটি কালার ব্র্যান্ড রয়েছে, সেটার নাম হলো সেরেনিটি ব্লু। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম এবং পাওয়ার বাটন। মোবাইলের লেফট সাইডে রয়েছে সিম কার্ডটা, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলের উপর অংশে রয়েছে সেকেন্ডারি স্পিকার, মোবাইলের নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলে থাকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে, তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে কিছুটা নিচে রয়েছে বলে মনে হচ্ছে। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। তার পাশাপাশি মোবাইলটিতে ইম্পর্টেন্ট 21টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলটিতে থাকে ডুয়েল স্টেরিও স্পিকারের পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস খুবই নাইস ছিল। তার পাশাপাশি সাউন্ডের বেস বলেন, ক্রিস্পিনেস বলেন, আমরা একদম ব্যালেন্স পেয়েছি। ওভারঅল এই ফোনটার স্পিকার থেকে 100% ভলিউমেও আমরা বেশ নাইস অ্যান্ড ক্রিস্প সাউন্ড পেয়েছি, যেটা আমাদের কাছে প্রাইস বিবেচনায় ওভারঅল এই ফোনটার স্পিকার পারফরমেন্স অর্থাৎ সাউন্ডের পারফরমেন্স খুবই ভালো লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছিল Android 13 ভার্সন, UI হিসেবে মোবাইলটিতে রয়েছিল টেকনোর iOS 13। সেই সাথে মোবাইলটিতে আপ টু 8GB ভার্চুয়াল RAM ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। 120 রিফ্রেশ রেটের পাশাপাশি 360 Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আমরা বেশ রাফ অ্যান্ড টাফভাবে ফোনটা ইউজ করেছি, কোনো ধরনের কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি। তার পাশাপাশি অনেকগুলো অ্যাপও আমরা ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করতে পেরেছি। ওভারঅল মাল্টিটাস্কিং পারফরমেন্স খুবই ভালো ছিল এই ফোনটিতে। এই মোবাইলটিতে রয়েছিল 6.67 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এটি একটি অলওয়েজ অন ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হলো 120 Hz। তার পাশাপাশি মোবাইলটির রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল এবং ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 395 ppi। মোবাইলটি আমরা আউটডোরে সানলাইট কন্ডিশনে ইউজ করতে যে কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করিনি, খুব কমফোর্টেবলভাবে আমরা ফোনটি ইউজ করতে পেরেছি এবং সেই সাথে আউটডোরে ছবি তোলার সময় আমরা কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। মোবাইলটির চিন এবং ভেজেলির কথা বলতে গেলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে, চারদিক থেকেই সমান ছিল, যেটা খুবই ইন্টারেস্টিং। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরের সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা। এছাড়াও মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.7 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের 8GB ক্যামেরা, দেন আইটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের AI লেন্স। রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি বেশ ভালোভাবে ফোকাস করা যাচ্ছিল। ছবির কালার টোন এবং ছবির কালার ডিটেলস খুবই ভালো আসতেছিল। স্পেশালি রিয়ার প্যানেলে থাকা 8GB যে মেইন ক্যামেরাটা রয়েছে এইটার এজ ডিটেকশন খুবই ভালো। তার পাশাপাশি ফোনটা দিয়ে যখন আমরা ছবি তুলেছি স্পেশালি পোর্ট্রেট মোডে, তখন ডায়নামিক রেঞ্জও কিন্তু অনেক ভালোভাবেই কাজ করে। যে কারো কাছে এই মোবাইলটার রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরার পারফরমেন্স অনেকই ভালো লাগবে। অনেকই লাইটার ছবি ওঠে, ইভেন লো লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি ওঠে। সেই সাথে মোবাইলটিতে হাইস্ট 2K 30 FPS এ ভিডিও শুট করা যায়, তবে বেটার পারফরমেন্স পেয়েছি আমরা 1080p 60 FPS এ। তবে ভিডিওতে কিছুটা রোলিং শাটার জনিত প্রবলেম রয়েছে। এছাড়া আমি মনে করি প্রাইস হিসাবে ঠিকঠাকই আছে। তার পাশাপাশি মোবাইলটিতে টাইম ল্যাপসে ভিডিও শুট করার অপশন রয়েছে এবং স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধাও রয়েছে। এই মোবাইলটিতে ক্যামেরা টু API এর প্রপার সাপোর্ট নিচ্ছে। আপনি চাইলে ইন ফিউচার এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন না। টেকনো Camon 20 Pro এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল
33 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। তবে ফোনটি আমরা একবার চার্জ করার পর অল ইন অ্যারাউন্ড হালকা পাতলা বেসিক ইউজ করে 1.5 দিনের থেকে স্লাইটলি বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। তবে যখন আমরা ফোনটা অনেক হেভি ইউজ করছি, অর্থাৎ টানা ইউজ করছি, লং টাইম ইউজ করছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 6 আওয়ার্সের থেকে একটু বেশি, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ বলবো এই ফোন হিসাবে। এই মোবাইলটিতে ছিল মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। সেই সাথে মোবাইলটির জিপি হিসেবে রয়েছে মালি G57। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি 8GB র্যাম 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এসেছে, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 24,990 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,76,714, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 712, মাল্টি করে 2007। মোবাইলটির স্টোরেজ স্পিড চেক করতে চাই, রিড স্পিড পেয়েছি আমরা 762 MB/s, রাইট স্পিড পেয়েছি 567 MB/s। এই মোবাইলটিতে যখন আমরা পাবজি গেমসটা খেলেছি যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি, মোটামুটি ভালো গ্রাফিক্স সেটিংয়ের ফোনটা খেলা যায়। বাট স্পেশালি ফোনটাতে 360 Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আর অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হওয়ার কারণে দেখা গেল যে যখন আমরা গেম খেলেছি গেমের কালারগুলো বেশ ভাইব্রেন্ট ছিল, তার পাশাপাশি খুবই স্মুথ পারফরমেন্স পেয়েছি। সত্যি কথা বলতে খুব একটা ল্যাগিংয়ে দেখা পাইনি, স্পেশালি লং টাইম পাবজি গেমস খেলে। আর একটা বিষয় হলো ফোনটা দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলেছি, একদম স্মুথলি প্লে করেছি। লং টাইম গেম প্লে তো খুব একটা হিটিংয়ে দেখা পাইনি, একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি এই ফোনটা দিয়ে ফ্রি ফায়ার গেমস খেলে, ইনফ্যাক্ট শ্যাডো অন করেও। দেন এই ফোনটা যদি আমি কল অফ ডিউটি গেমিংয়ের পারফরমেন্স বলি, মোটামুটি যথেষ্ট ভালোই ছিল। যারা এখন কল অফ ডিউটি গেম খুব পছন্দ করে থাকেন তাদের কাছে অনেক ভালো লাগে। এছাড়াও মোবাইলটিতে আমরা অ্যাশপ্লেন গেমসটা খেলেছি, একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি, কোথাও কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। সেই সাথে এই ফোনটাতে আমরা ফুটবল গেমসটা খেলছি। যারা মেনলি ফুটবল লাভার রয়েছেন তাদের কাছে এই ফোনটা অনেক ভালো লাগবে, কারণ এই ফোনের ডিসপ্লে কালার টোনটা অনেক ইমপ্রুভ। দেন ফোনটাও বড় এবং সত্যি কথা বলতে গেলে ফুটবল খেলতে গেলে যদি ফোনটা একটু বড় হয় তাহলে কমফোর্টনেসটা অনেক ভালো পাওয়া যায় এবং সেই সাথে মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর হওয়ার কারণে কিন্তু এই ফুটবল গেমসের পারফরমেন্স আমরা অনেক ভালো পেয়েছি। তার পাশাপাশি ফোনটা যদি আমি হিটিংয়ের কথা বলি, খুব একটা হিটিংয়ের আমরা দেখা পাইনি। শুধুমাত্র পাবজি গেমসটা লং টাইম প্লে করার ক্ষেত্রে কিছুটা হিট হয়, বাট সেটা ডিপেন্ড করে যদি আপনি ওয়াইফাই ইন্টারনেট ইউজ করেন খুব একটা হিট হয় না, বাট সিমের ইন্টারনেট ইউজ করলে অ্যাজ ইউজুয়াল অন্য ফোনের মতো এই ফোনটা তো কিছুটা হিট হয়, তবে সেটা কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এছাড়াও এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটার কী বেস্ট অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমের জন্য আমরা জেনে নিই এই ফোনটার কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে গেলে যে আমরা অনেক বেশি ল্যাকিংস পেয়েছি আমি সেটা বলবো না, তবে প্রাইস বিবেচনায় এই ফোনটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা উচিত ছিল এবং রিয়ার প্যানেলে যে কোনো একটা ক্যামেরার পরিবর্তে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকা উচিত ছিল এবং সেই সাথে ফোনটার ভিডিও ক্যামেরার পারফরমেন্স যদি আরেকটু ভালো হতো তাহলে আরও ভালো লাগতো। আর এই ফোনটার বেস্ট সাইডের কথা বলতে গেলে নাম্বার 1 হলো এই ফোনটার আউটলুক, যথেষ্ট ইউনিক। টেকনো পাওয়ার 4 সিরিজের ফোনটার মতোই অনেকই প্রিমিয়াম। সত্যি কথা বলতে গেলে ইউনিক ফোন হলে আসলে একটু ভালোই লাগে ইউজ করতে গেলে। সেকেন্ড যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো এই ফোনটার ডিসপ্লে। অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, তার পাশাপাশি 120 Hz রিফ্রেশ রেট তো রয়েছেই, বা 360 Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে কিন্তু আমরা বেশ বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি। স্পেশালি যখন আমরা মাল্টিটাস্কিং করেছি, অনেক প্রেশার দিয়েছি, অনেক অ্যাপস স্ক্যাটার্ডভাবে আমরা রান করে প্লে করে দেখেছি, খুবই ভালো ছিল, কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি, যেটা অনেক বড় একটা ইমপ্রুভমেন্ট বলবো আমি টেকনোর জন্য। বিকজ তাদের অ্যান্ড্রয়েড 13-এর পাশাপাশি এই ফোনটাতে যে হাইওয়াইস 13টা রয়েছে সেটাও কিন্তু অনেক স্মুথ। আপনাদের কাছেও অনেক ভালো লাগবে, যারা এক্সিস্টিং টেকনো ইউজার রয়েছেন তাদের কাছে এই ফোনটা একটু হলো অ্যাডভান্স লেভেলের মনে হবে, যেটা অনেক বড় একটা বিষয় এবং আমি থামস আপ জানাবো টেকনোকে। আরেকটা বিষয় হলো বক্সের সাথে এই ফোনটাতে যেই চার্জারটা রয়েছে 33 ওয়াটের চার্জার, এই চার্জারটাও কিন্তু অনেক ভালো, বেশ ফাস্ট চার্জ হয় এবং চার্জ ব্যাকআপ আমি অনেক ভালো পেয়েছি এত বড় ডিসপ্লে হওয়ার পরেও। দেন এই ফোনটা সেলফি ক্যামেরা পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি। তার পাশাপাশি এই ফোনটার রিয়ার প্যানেলের ক্যামেরা পারফরমেন্স কিন্তু খুবই ভালো। ফোনটাতে RGBW যে ক্যামেরা সেন্সরটা রয়েছে সেটাতে যখন আপনি ছবি তুলবেন, ছবিতে স্পেশালি যখন আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলবেন সেটা ডাইনামিক রেঞ্জ কিন্তু অনেক ভালো কভার করে এবং এজ ডিটেকশনও কিন্তু যথেষ্ট ভালো এবং কালার টোনটাও কিন্তু যথেষ্ট ভাইব্রেন্ট এবং দেখা যাচ্ছে যে মোটামুটি লো লাইট কন্ডিশনও অনেক ভালো আলো প্রোভাইড করতে পারে ছবি তোলার সময়, আই মিন ভালো ফোকাস করতে পারে। এই কারণেই এই ফোনটাতে যে মেইন ক্যামেরাটা রয়েছে আমার কাছে প্রাইস বিবেচনায় খুবই ভালো লেগেছে। সেই সাথে ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে গেমিং সেকশনে আমরা ইন ডিটেলসে কথা বলেছি, বাট একটা কথাই বলবো, যারা মোটামুটি ফ্রি ফায়ার গেমসটা অনেক বেশি খেলেন, তার পাশাপাশি পাবজি গেমসটাও খেলে থাকেন এবং ফুটবল গেমসটা যাদের খুব প্রিয়, যেহেতু এটা ডিসপ্লেটা অনেক বড়, অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে 360 Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে, তাদের কাছে এই ফোনটা গেমিং করে অনেকই ভালো লাগবে। সো সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য
কেনা উচিত হবে। যারা মেইনলি একটা স্টাইলিশ ফোন কিনতে চাচ্ছেন, গেমিং করেন বেশ ভালো পরিমাণ এবং তার পাশাপাশি ফটোগ্রাফি করে থাকেন, তাদের কাছে টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটা মিক্স বাজেট সেগমেন্ট অর্থাৎ 24-25 হাজার টাকার মধ্যে এই মুহূর্তে অফিসিয়ালি ওয়ান অফ দ্য বেস্ট ডিল আমি মনে করি। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো টেকনো ক্যামন 20 প্রো এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানান। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।